Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I am Muhammad Hafiz Al Asad, Assistant Professor, Mirpur College, Dhaka International University. I delivered my class for Finance and Banking subject BBA Honors Program. My course name is Financial Management, lecture number 7, and the title of the course is Theory of Capital Structure. Today, I solve some mathematical problems in capital structure theories. Last two classes, I delivered you some theories and few of mathematical problems. So now I discuss some mathematical problems and its solution. So first one, I present a problem for you. These are: assuming no taxes and given the earning before interest and tax, that means EBIT, interest rate 10% and equity capitalization rate KE below. Calculate the total market value of each firm. Here 4 firms are available, so they are A, B, C and D, and given EBIT for each firm and interest in amounts for each firm and cost of equity for each firm. So also determine the weighted average cost of capital for each firm. At first, this is calculate the total market value of each firms and also calculate the weighted average cost of capital for each firms. তাহলে আমরা এই প্রশ্ন থেকে আসলে কি বুঝলাম? এখানে এই প্রশ্নটার মাঝে বলা হচ্ছে যে এখানে কোনো ট্যাক্স নেই এবং প্রশ্নে ইভিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স এটা দেওয়া আছে। ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট at 10%, 10% সুদে তার ইন্টারেস্ট দেওয়া আছে, অ্যান্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই এটা দেওয়া আছে নিচে। আমাদেরকে ডিটারমিন করতে হবে ক্যালকুলেট দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ ইচ ফার্ম। দ্যাট মিনস এখানে 4টা ফার্ম দেওয়া আছে, এ, বি, সি এবং ডি, এবং তাদের প্রত্যেকের ইবিআইটি ইন অ্যামাউন্ট বা টাকায় এটা দেওয়া আছে, তাদের ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট দেওয়া আছে এবং কস্ট অফ ইকুইটি কেই ডিসকাউন্ট কেই অ্যাজ পার্সেন্টেজ ফর্ম এটা দেওয়া আছে। এখন আমাদেরকে আরও ক্যালকুলেট করতে হবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখন শোনো যে আমরা টোটাল 4টা মেথডের কথা বলেছি, যে ক্যাপিটাল স্ট্রাকচারের টোটাল 4টা মেথডস এটা উল্লেখ করা আছে, এনআই অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং এমএম বা মডিগিলিয়ানি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ। এখন আমাদেরকে কোন মেথডে অঙ্ক করতে হবে এটা কিন্তু প্রশ্নে বলা নেই। আমি এনআই অ্যাপ্রোচেও করতে পারি, এনআই অ্যাপ্রোচেও করতে পারি, ট্রেডিশনাল আর এমএম অ্যাপ্রোচে করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে কোন মেথডে আমরা এটা করব সেটা প্রশ্নে কিন্তু উল্লেখ করা নেই। তাই আমরা গত 2 ক্লাসে যখন আলোচনা করেছিলাম তখন একটু বলেছিলাম যে প্রশ্নে যদি কে ই দেওয়া থাকে তাহলে সর্বশেষ কেও বের করতে হয়, আর প্রশ্নে যদি কেও দেওয়া থাকে তাহলে কেই বের করতে হয়। এখন কোন মেথড এটা করব? যেমন এনআই অ্যাপ্রোচ, এটাতে সর্বশেষ আমরা ডিটারমিন করি কেও বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, আর এনওআই অ্যাপ্রোচে আমরা সর্বশেষ ডিটারমিন করি কেই। ট্রেডিশনাল অ্যাপ্রোচে আমরা সর্বশেষ এটা নির্ণয় করি কেও, এবং এমএম অ্যাপ্রোচে আমরা কেই নির্ণয় করি। তাহলে তুমি নর্মালি একটা জিনিস মনে রাখবা, যদি আমরা টেবিল অ্যাপ্লাই করে অঙ্কগুলা করি তখন আমরা এটাকে এনআই অ্যাপ্রোচ হিসেবে কাউন্ট করব বা এনওআই অ্যাপ্রোচ হিসেবে কাউন্ট করব।
এটার বাইরে সূত্র অ্যাপ্লাই করেও করা যায়, সেটা কোনো প্রবলেম না। তবে স্বাভাবিকভাবে তুমি মনে রাখবা যে কেও নির্ণয় করতে হবে সর্বশেষ, এটা এনআই অ্যাপ্রোচে, এবং কেই নির্ণয় করতে হবে সর্বশেষ এন ও আই অ্যাপ্রোচে। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে আমাদেরকে ডিটারমিন করতে বলছে ভ্যালু অফ ফার্ম অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, দ্যাট মিনস কেও, এটা ডিটারমিন করতে বলা হলো। সো আমরা এই অঙ্কটা সলভ করব এন আই অ্যাপ্রোচে। তাহলে আসো এখন আমরা এটা সলভ করব। তাহলে আমরা কোন মেথডে করব? এটা অ্যাকর্ডিং টু এন আই অ্যাপ্রোচ, এটার মাধ্যমে আমরা করব। তাহলে আমরা লিখলাম ডিটারমিন দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ভ্যালু অফ দ্য ফার্ম ফর এ বি সি অ্যান্ড ডি। আমরা চারটা ফার্মেরই তোমার কেউ এটা ডিটারমিন করব। তাহলে এটাকে আমরা টেবিলের মাধ্যমে করতেছি। সো আসো পার্টিকুলার্স ফার্ম এ বি সি ডি। এখন আসো ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এটাকে নেট অপারেটিং ইনকাম এইটা নামেও ইন্ডিকেট করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এটাকে এক্স বার এটাও বলা হয়। সো এখন আসো আমার এখানে ফার্স্ট ফার্ম এ দেওয়া আছে 2 লাখ, ফার্ম বি 3 লাখ, ফার্ম সি 5 লাখ অ্যান্ড ফার্ম ডি 6 লাখ। লেস ইন্টারেস্ট, প্রশ্নে ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট এটা সরাসরি দেওয়া আছে, যেমন ফার্ম এ তে দেওয়া আছে 20,000, বি তে 60,000, সি তে 2 লাখ অ্যান্ড ডি তে 2,40,000। সো এখন তুমি বিয়োগ করো, নেট ইনকাম এটা বিয়োগ করলে আমরা পাই 1,80,000, 2,40,000, 3 লাখ অ্যান্ড 3,60,000। এখন আসো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কি, প্রশ্নে দেওয়া ছিল এটা পার্সেন্টেজ ফরম্যাটে, যেমন এখানে দেওয়া আছে পার্সেন্টেজ ফরম্যাটে দেওয়া ছিল 12%, 16%, 15 অ্যান্ড 18। এটাকে আমরা ইন ডেসিমেল ফরম্যাটে ইউজ করব। সো ডেসিমেল ফরম্যাটে রূপান্তর করতে গেলে যে কোনো পার্সেন্টেজকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে 100 দ্বারা ভাগ করে নিতে হয়। সো আমরা ভাগ করলে 0.12, 0.16, 0.15 and 0.18 এই ফিগারগুলা পেলাম। এখন এগুলোকে আমরা এখানে বসালাম। সো এখন আসো মার্কেট ভ্যালু অফ শেয়ার। যদি প্রশ্নে শুধুমাত্র মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা ডিটারমিন করতে বলে, তাহলে আমরা করব এস ইকুয়াল টু নেট ইনকাম বাই কেই। এস বলতে মার্কেট ভ্যালু অফ শেয়ার, এটাকে বোঝানো হয়। সো এটা সূত্র নেট ইনকাম বাই কেই। তাহলে নেট ইনকাম এখানে আমরা ডিটারমিন করছি ফর ফার্ম এ 1,80,000। সো 1,80,000 ডিভাইডেড বাই কেই, কস্ট অফ ইকুইটি 0.12। তাহলে 1,80,000 ভাগ 0.12 ভাগ করলে যেটা আসে 15 লাখ টাকা। ঠিক একইভাবে আমরা ফার্ম বি এটা ডিটারমিন করব, তাতেও আসছে আমাদের 15 লাখ। ফার্ম সি এটা হচ্ছে তোমার নেট ইনকাম 3 লাখ ডিভাইডেড বাই 0.15, কারণ সি ফার্মের কস্ট অফ ইকুইটি দেওয়া ছিল 15%, ইন ডেসিমেল ফরম্যাট হলে 0.15, তাতে আমাদের মার্কেট ভ্যালু অফ শেয়ার 20 লাখ অ্যান্ড ফার্ম ডি সেম কেস বের হলো 20 লাখ। এরপরে আসো মার্কেট ভ্যালু অফ ডেট, এটা হলো বি। এখন এই বি প্রশ্নে মার্কেট ভ্যালু অফ ডেটের অ্যামাউন্টগুলো দেওয়া ছিল না, কিন্তু প্রশ্নে 10% সুদে ইন্টারেস্ট ফর ফার্ম এ দেওয়া ছিল 20,000, ফার্ম বি 60,000, ফার্ম সি 2 লাখ এবং ফার্ম ডি 2,40,000 এভাবে দেওয়া ছিল। এখন আমরা এই ইন্টারেস্টকে যখন ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করব, তখনই আমরা মার্কেট ভ্যালু অফ ডেট এটা পেয়ে যাব। সো ইন্টারেস্ট ছিল 20,000, এটাকে যখন মার্কেট ভ্যালু অফ ডেট 10% দেওয়া ছিল, দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে ইন্টারেস্ট বড় হাতের আই, এটা প্রশ্নে দেওয়া আছে এই ফিগারগুলা এট 10%, 10% সুদে। সো এই 10%কে ডেসিমেলে কনভার্ট করলে 0.10 হবে। সো তোমার এই 20,000কে 0.10 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি কত? 2 লাখ। ঠিক একইভাবে এখানে 60,000কে 0.1 দ্বারা ভাগ করলে 6 লাখ। 2 লাখকে 0.10 দ্বারা ভাগ করলে 20 লাখ অ্যান্ড 2,40,000কে ভাগ করলে 24 লাখ। তাহলে আমরা বি এটা পেলাম। এখন আসো টোটাল ভ্যালু অফ ফার্ম ভি। এখন এই ভি নির্ণয় করার সূত্র হচ্ছে এস প্লাস বি। এখন আমরা এই দুইটা যোগ করলে পাচ্ছি 17 লাখ, 21 লাখ, 40 লাখ অ্যান্ড 44 লাখ। এরপরে আসো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা নির্ণয় করতে বলছে। এখানে ডব্লিউএসসিসি
ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল সব একই কথা, যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল সব একই কথা, সিনোনিমস। সো এখন আসো, এই কেও নির্ণয় করার সূত্র হচ্ছে ইবিআইটি ভাগ ভি ইন্টু 100, ইবিআইটি ভাগ ভি ইন্টু 100। সো আমাদের প্রশ্নের ইবিআইটি দেওয়া আছে এখানে 2 লাখ, ভি ফর ফার্ম এ 17 লাখ ইন্টু 100, তাতে আমাদের ক্যালকুলেশন করলে তোমার কেও এটা আসবে 11.76%। এইভাবে আমরা ফার্ম বি, ফার্ম সি অ্যান্ড ফার্ম ডি এটার কাজ করব। তাহলে আশা করি কিভাবে একটা প্রশ্ন থেকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ভ্যালু অফ ফার্ম নির্ণয় করতে হবে এটা আমরা জানলাম। এখন আসো, যদি এই অঙ্কের একটা সিদ্ধান্ত দিতে বলতো যেখানে কোন ফার্মটা অপটিমাম, এটা যদি তোমার কাছে জানতে চাওয়া হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্তে আসতাম? তোমার এই সিদ্ধান্তটা আমরা দুইটা ভাবে গ্রহণ করতে পারি। একটা হচ্ছে এই ভ্যালুর মাধ্যমে, আর একটা হচ্ছে কস্টের মাধ্যমে। যদি আমি ভ্যালুর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে যার ভ্যালু সবচেয়ে বেশি সেটা গ্রহণযোগ্য। আর যদি এখানে কস্টের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে যার কস্ট সবচেয়ে কম সেটা গ্রহণযোগ্য। এখন এখানে দেখো, যদি আমরা ভ্যালুর মাধ্যমে গ্রহণ করি, তাহলে ফার্ম ডি এটা গ্রহণ করা হবে, কারণ এই ক্ষেত্রে ভ্যালু সবচেয়ে বেশি। আর যদি আমি কস্টের মাধ্যমে সিদ্ধান্ত দিই, তাহলে এই ক্ষেত্রে ফার্ম এ 11.76 এটা সবচেয়ে কম, তাই আমরা ফার্ম এ এটা চুজ করব। এখন এখানে ভ্যালু অফ ফার্ম এবং কস্টের মাধ্যমে একই সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই, কারণ এক জায়গায় দেখা যাচ্ছে যে ভ্যালু বেশি, আরেক জায়গায় কস্ট কম। ফার্ম ডিতে ভ্যালু বেশি, ফার্ম এতে কস্ট কম। তাহলে সিদ্ধান্তটা আসলে কিভাবে আসবে? কারণ এটাতে আসলে এখানে যে অঙ্কটা, এটা এনআই অ্যাপ্রোচের যে অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনকে আসলে গ্রহণ করা হয়নি। অ্যাজাম্পশনে বলতেছে, এনআই অ্যাপ্রোচের অ্যাজাম্পশনে বলা হচ্ছে যে তাদের ইনকামটা ফিক্সড হবে, অর্থাৎ যতটা বিকল্প থাকবে প্রত্যেক বিকল্পে তাদের ইনকামটা সেম হবে। কিন্তু এখানে ইনকামটা যেহেতু সেম না, এই কারণে তাদের ভ্যালু অফ ফার্মটা এটা পরিবর্তন হয়েছে এবং কস্টটারও পরিবর্তন হয়েছে। সো এটা মূলত করানো হচ্ছে যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ভ্যালু অফ ফার্ম কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখানোর জন্য। সো আসো, তাহলে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ভ্যালু অফ ফার্ম ইন ভেরিয়াস কন্ডিশন আমরা এটা জানলাম। দেন আসো এরপরে সেকেন্ড প্রবলেম। আমরা আজকে মূলত প্রবলেম এবং তার সলিউশন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রায় বছরে অঙ্ক আসে, এই কারণে এই চ্যাপ্টারের উপরে বেশি এমফাসাইজ দিতে হবে। তাহলে আসো, আমি সেকেন্ড প্রবলেম তোমাদের জন্য উপস্থাপন করতেছি। In considering the most desirable capital structures of the company, the following estimates of the cost of debt and equity capital after tax. Equity capital pay after tax have been made the various level of debt equity mix. যেখানে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, টোটাল ক্যাপিটালের ভিতরে ডেপ্ট কত পার্সেন্ট, এটা মূলত ওয়েট, সেটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। তাদের কস্ট অফ ডেট অ্যাজ পার্সেন্টেজ অ্যান্ড কস্ট অফ ইকুইটি অ্যাজ পার্সেন্টেজ এটা দেওয়া আছে। তাহলে প্রশ্নে কি বলছে? ইন কনসিডার দ্য মোস্ট ডিজায়ারেবল, প্রত্যাশিত ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি, একটা কোম্পানির প্রত্যাশিত ক্যাপিটাল স্ট্রাকচারটা তোমাদের কাছে উপস্থাপন করা হলো। যেখানে বলা হচ্ছে দ্য ফলোইং এস্টিমেটস অফ দ্য কস্ট অফ ডেট and equity capital after tax have been made the various levels of debt equity mix. তাহলে এখানে যেটা বলা হলো যে বিভিন্ন লেভেলের ডেপ্ট ইকুইটি মিক্স গুলা তোমাদের জন্য উপস্থাপন করা হলো, যেখানে ডেপ্ট অ্যাজ এ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, টোটাল ক্যাপিটালের ভিতরে ডেপ্ট কত পার্সেন্ট সেটা বলা আছে। এখন এখানে বুঝতে হবে
যে যদি ডেপ্ট এত পার্সেন্ট হয় তাহলে ইকুইটি কত পার্সেন্ট। আমার ডেপ্ট এবং ইকুইটি দুইটা মিলি হতে হবে 100%, যে আমরা দুইটা সোর্সের মাধ্যমে অর্থ সংস্থান করব। সো ডেপ্ট এবং ইকুইটি এই দুইটা মিলে আমাদের টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড হবে 100%। এখন এটার মধ্যে যদি ডেপ্ট আমার 0% হয়, সো স্বাভাবিকভাবে ইকুইটি হবে 100%। আবার ডেপ্ট যদি 10% হয় তাহলে ইকুইটি হবে 90%। ডেপ্ট যদি 20% হয় তাহলে ইকুইটি হবে 80%। এইভাবে যদি ডেপ্ট তোমার 60% হয় তাহলে ইকুইটি হবে 40%। তাহলে এইভাবে পার্সেন্টেজগুলো নির্ধারিত হবে, কারণ এখানে শুধুমাত্র ডেপ্টের পার্সেন্টেজ দেওয়া আছে। সো ইকুইটি হবে 100 থেকে এই পার্সেন্টেজটা বাদ দিলে যেটা বের হবে সেটা হবে ইকুইটি। অঙ্ক যখন সলভ করতে যাব তখন এই পার্সেন্টেজগুলোকে ডেসিমেল ফরম্যাটে আমরা ইউজ করব। দেন কস্ট অফ ডেপ্ট অ্যাজ পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজে আছে, আমরা পার্সেন্টেজে ইউজ করতে পারবো। যদি তুমি ডেসিমেলও ইউজ করো তাতেও কোনো সমস্যা নেই। যদি পার্সেন্টেজে শো করো তাহলে রেজাল্ট পার্সেন্টেজে আসবে, আর যদি ডেসিমেলে তুমি শো করো তাহলে রেজাল্ট ডেসিমেলে আসবে। ঠিক সেম কেস কস্ট অফ ইকুইটি, যদি এটা ডেসিমেলে বসাও তাহলে এটাকেও ডেসিমেলে বসাতে হবে। এটা যদি পার্সেন্টেজে বসাও তাহলে এটাকেও পার্সেন্টেজ ফর্মে বসাতে হবে। অর্থাৎ কস্ট অফ ডেপ্ট যদি আমরা পার্সেন্টেজ ফরম্যাটে ইউজ করি, কস্ট অফ ইকুইটি পার্সেন্টেজ ফরম্যাটে ইউজ করতে হবে। কস্ট অফ ডেপ্ট ডেসিমেল ফরম্যাটে ইউজ করলে কস্ট অফ ইকুইটি ডেসিমেল ফরম্যাটে ইউজ করতে হবে। কিন্তু আমরা ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, যেটাকে বলা হয় ওয়েট, এটা সবসময় আমরা ডেসিমেল ফরম্যাটে বসাবো। সো বলা হচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমিন দ্য অপটিমাম debt equity mix for the company by calculating the composite cost of capital। এখন এটা composite cost of capital মানে weighted average cost of capital বা overall cost of capital, এটার মাধ্যমে debt equity mix কোথায় অপটিমাম বা কাম্য এটা হবে সেটা তোমার কাছে নির্ণয় করতে বলছে। অপটিমাম বা কাম্য এটা কিভাবে নির্ধারণ করা হবে? অপটিমাম বা কাম্যটা নির্ধারণ করা হবে যেখানে খরচ সবচেয়ে নিম্নে হবে সেটার মাধ্যমে, আর যদি ভ্যালুর মাধ্যমে হয় তাহলে যেখানে ভ্যালু সবচেয়ে বেশি হবে সেটার মাধ্যমে আমরা সিদ্ধান্ত দেব। এখন এখানে যে অঙ্কটা আমরা পড়লাম এই অঙ্কটা থেকে আমরা কোন মেথডে আসলে এটা করব বা কোন অ্যাপ্রোচে আমরা এটা করব। এনআই অ্যাপ্রোচে সর্বশেষ কে ও বের করা হয় এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচেও সর্বশেষ কে ও বের করতে হয়। এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করে করি কেওটা, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হবে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। এখন সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে আমি জানি সূত্র কেও ইকুয়াল টু ইভিএটি ভাগ ভি। আমার প্রশ্নে ইভিএটিও নেই ভিও নেই, সো এটা সম্ভব না। তাহলে কেও নির্ণয় করার সূত্র কস্ট অফ ডেপ্ট ইন্টু ওয়েট ফর ডেপ্ট প্লাস কস্ট অফ ইকুইটি ইন্টু ওয়েট ফর ইকুইটি। এই সূত্রের মাঝে আমরা অ্যাপ্লাই করব, যেটা ট্রেডিশনাল অ্যাপ্রোচের একটা সূত্র। তাহলে আসো এখন আমরা এটা সলভ করব। সো আসো সলিউশন। ফার্স্ট ওয়ান আমরা লিখলাম কেডি অ্যাজ পার্সেন্টেজ ফরম্যাট, আমরা পার্সেন্টেজগুলা উল্লেখ করাম। কস্ট অফ ইকুইটি পার্সেন্টেজ ফরম্যাটে এটাকে উল্লেখ করলাম। এখন আসো ওয়েট ফর ডেপ্ট। এখন এই ওয়েট ফর ডেপ্টটা আমরা কিভাবে বের করি? এটা মূলত বি ভাই ভি। আমরা ওয়েট ফর ডেপ্ট ইউজ করি বি ভাই ভি, কিন্তু আমাদের এই প্রশ্নে ওয়েট ফর ডেপ্ট গুলো দেওয়াই আছে। এখন দেখো কিভাবে দেওয়া আছে। আমাদের এখানে বলছে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, টোটাল ক্যাপিটালের ভিতরে ডেপ্ট কত পার্সেন্ট এটা বলেই দেওয়া আছে। সো এই পার্সেন্টেজগুলোকে ডেসিমেল ফরম্যাটে ইউজ করলে এটা ওয়েট ফর ডেপ্ট এটা হবে। সো আমরা এখানে দেখতেছি ওয়েট ফর ডেপ্ট, যেমন প্রথমটা 0% ছিল, সো এটা 0.0, সেকেন্ডটা ছিল তোমার 10%, সো 0.10, থার্ডটা 20%, 0.20। সো এইভাবে আমরা বাকিগুলা ইউজ করলাম। এরপরে আসো ওয়েট ফর ইকুইটি। এখন প্রশ্ন হচ্ছে ওয়েট ফর ইকুইটিটা আমরা কিভাবে বের করি? যদি অ্যামাউন্ট দেওয়া থাকে তখন আমরা লিখি মার্কেট ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড বাই ভ্যালু অফ ফার্ম। মার্কেট ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড বাই ভ্যালু অফ ফার্ম, এটা হচ্ছে ওয়েট ফর ইকুইটি সূত্র। কিন্তু আমার এই অঙ্কের মধ্যে মার্কেট ভ্যালু অফ শেয়ার বা ভ্যালু অফ ফার্ম এটা কিন্তু দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের টোটাল ভ্যালু এটা হচ্ছে 1 or 100%। আমরা যদি পার্সেন্টেজ ফরম্যাটে বলি তাহলে এটা হবে 100%,
আর যদি ডেসিমেল ফরম্যাটে বলি সেটা হবে 1। এখন ডেপ্ট গুলো আমার পার্সেন্টেজ ফরম্যাটে দেওয়া ছিল প্রশ্নে। সো টোটাল ভ্যালু যদি আমার 100% হয়, টোটাল ভ্যালু যদি 100% হয়, তার মাঝ থেকে ডেপ্ট 0% ইউজ, অর্থাৎ কোনো ডেপ্ট ইউজ করা হয়নি। সো সেক্ষেত্রে ইকুইটি কত পার্সেন্ট ইউজ হলো? 100%। আর 100% মিনস 1। 100কে যখন 100 দ্বারা ভাগ করে ডেসিমেলে কনভার্ট করবা, তখন সেটা হয়ে যাবে 1। তাহলে প্রথমটার জন্য আমরা ওয়েট ফর ইকুইটি ইউজ করব 1, দ্বিতীয়টা ছিল 10%, মানে হচ্ছে 0.10 ডেসিমেল ফরম্যাটে। সো তুমি 1 থেকে 0.10 এটা বাদ দাও, বাদ দিলে 0.990। অথবা যদি পার্সেন্টেজে বলো তাহলে 100 থেকে তুমি 10 বাদ দাও, 90%। এটা হচ্ছে ওয়েট ফর ইকুইটি। এখন এটাকে ডেসিমেল ফরম্যাটে কনভার্ট করো, তাহলে আমার দ্বিতীয়টা হবে 0.90। প্রশ্নে ছিল 10%, সো 100 থেকে 10% বাদ দিলে 90%, পরে এটাকে ডেসিমেলে কনভার্ট করলে 0.90। অথবা টোটাল ওয়েট এটা হচ্ছে 1, এই 1 থেকে এখানকার যে ডেসিমেল ফরম্যাটে ওয়েট ফর ডেপ্ট এগুলো বাদ দেব, বাদ দিলে ওয়েট ফর ইকুইটি গুলো আমরা পেয়ে যাব। এরপরে আসো, এখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কেউ সূত্র, কস্ট অফ ডেপ্ট ইনটু ওয়েট ফর ডেপ্ট প্লাস কস্ট অফ ইকুইটি ইনটু ওয়েট ফর ইকুইটি। এখন আমি এই সূত্রে অ্যাপ্লাই করব। এখন এই সূত্রে অ্যাপ্লাই করতে গিয়ে আমি বলেছিলাম যে ওয়েট গুলা অলওয়েজ ডেসিমেল ফরম্যাটে ইউজ করতে হবে। এখন দেখো আমাদের ওয়েট ফর ডেপ্ট ইন ডেসিমেল ফরম্যাটে ইউজ করা আছে, ওয়েট ফর ইকুইটি ইন ডেসিমেল ফরম্যাটে ইউজ করা আছে। তাহলে বাকি থাকে কস্ট অফ ডেপ্ট অ্যান্ড কস্ট অফ ইকুইটি। আমি বলেছিলাম এগুলোকে আমরা পার্সেন্টেজ ফরম্যাটে যদি ইউজ করি তাহলে আমাদের এই রেজাল্টগুলো পার্সেন্টেজ ফরম্যাটে আসবে। আর যদি আমরা এটাকে ডেসিমেল ফরম্যাটে ইউজ করি তাহলে আমাদের এই রেজাল্টগুলো ডেসিমেল ফরম্যাটে আসবে। এখন আমরা এখানে পার্সেন্টেজ ফরম্যাটে ইউজ করলাম, যে কস্ট অফ ডেপ্ট অ্যান্ড কস্ট অফ ইকুইটি দুইটাকেই আমরা পার্সেন্টেজ ফরম্যাটে ইউজ করলাম। সো আমাদের কেও এই ফিগারগুলো আমাদের পার্সেন্টেজ ফরম্যাটে আসবে। তাহলে এখন আসো আমরা সিচুয়েশন 1-এ কেডি ইন্টু ডব্লিউডি, তাহলে কেডি হচ্ছে আমাদের 5% ইন্টু ডব্লিউডি 0, তার মানে প্রথমটা 0 প্লাস কেই 12 ইন্টু তার ওয়েট 1, সো 12 12, তাহলে 12 প্লাস 0 যোগ করলে আমাদের 12 হয়। দ্বিতীয়টা হচ্ছে 11.30, তাহলে এইভাবে আমরা সবগুলো ডিটারমিন করব। এখন আমাদেরকে যেটা বলছে, ফার্স্ট ওয়ান বলছে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল, এটা আগে নির্ণয় করতে। আমরা কস্টগুলো নির্ণয় করলাম, যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা নির্ণয় করতে বলেছে, তাই আমরা এটা করেছি। এখন বলছে অপটিমাম ডেপ্ট ইকুইটি, মানে কাম্য ডেপ্ট ইকুইটি মিক্সটা আমাকে বের করতে বলছে। এখন এটা করতে গেলে যেহেতু আমরা কস্টের মাধ্যমে সিদ্ধান্ত দিচ্ছি, সেই ক্ষেত্রে যার কস্ট সবচেয়ে কম হবে আমরা সেটাকে বলবো অপটিমাম। তাহলে আমি এখানে দেখতেছি যে আমাদের সর্বনিম্ন খরচ হচ্ছে 10.75, 10.75, এখানে 10.8, এখানে 11.25, এভাবে। সো 10.75 এটা হচ্ছে সর্বনিম্ন খরচ। এখন এটার মধ্যে আমার ডেপ্ট কত পার্সেন্ট? ডেপ্ট ইউজ হচ্ছে 30% আর ইকুইটি 70%। সো আমরা এখন বলি the optimum debt equity mix is at a point where the composite cost of capital is minimum, যেটা আমরা মুখে বলতেছি যে ডেপ্ট অ্যান্ড ডেপ্ট ইকুইটি মিক্স সেখানেই তোমার অপটিমাম হবে যেখানে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটালটা সর্বনিম্ন হবে। তাহলে when debt is 30% of the total capital employed, the KO is lowest. তাহলে ডেপ্ট যদি যখন 30% ইউজ করা হচ্ছে, এখানে 30% যেটা ইউজ করতেছি এই ক্ষেত্রে আমাদের কস্টটা সর্বনিম্ন হচ্ছে কেওটা। সো দেয়ারফর 30% debt and 70% equity mix would be an optimum debt equity mix for the company. তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে কিভাবে একটা কোম্পানির অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার নির্ণয় করা হয়, সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। দেন পরবর্তী অঙ্কের মধ্যে আমরা আসো আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য উপস্থাপন করলাম, সেটা আমি পড়তেছি। বলা হচ্ছে যে your company has 60,000 of common share outstanding in the market, যে মার্কেটে তোমার কোম্পানির 60,000 শেয়ার বিদ্যমান আছে। It employs টাকা 50 লাখ of debt capital bearing 10% interest। তাহলে এখানে
তোমার ডেট বা ঋণ আছে 50 লাখ টাকা 10% সুদে। দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ইজ 12%। তাহলে আমাদের এখানে কিন্তু কেউ দেওয়া আছে, সো আমাদেরকে লাস্টে কিন্তু কেই নির্ণয় করতে হবে। অ্যান্ড দ্য নেট অপারেটিং ইনকাম, যেটাকে আমরা ইবিআইটি দ্বারা প্রকাশ করি, ইজ টাকা 15 লাখ। সো ইউজিং এনওয়াই অ্যাপ্রোচ ইউ আর আস্কড টু কমপ্লিট দ্য ফলোইংস। তাহলে এখানে কি বললো যে তোমার কোম্পানিতে 60,000 শেয়ার আছে, যেখানে ঋণ আছে 10% সুদে 50 লাখ টাকা ঋণ আছে। আর বলা হচ্ছে যে কেওটা এখানে 12% এবং ইবিআইটি দেওয়া আছে 15 লাখ। তোমাকে এনওআই অ্যাপ্রোচ অনুযায়ী বের করতে হবে ভ্যালু অফ ফার্ম, মার্কেট ভ্যালু অফ শেয়ার, মার্কেট প্রাইস অফ শেয়ার, আর্নিং পার শেয়ার, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, এটা হলো কেই, অ্যান্ড ডিগ্রিজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। এই জিনিসগুলো আমাদেরকে ডিটারমিন করতে বলছে। তাহলে এখন আসো আমরা যদি এই অঙ্কটা সলভ করি তাহলে কিভাবে আসে। এটা কিন্তু এনওআই অ্যাপ্রোচে সলভ করতে হবে। আমরা টেবিলেও করতে পারি, বলছি টেবিল ছাড়াও করতে পারি। এখন এখানে টেবিল ছাড়া আমরা এটা ডিটারমিন করলাম। টেবিলের ভিতরে যে সূত্রগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলোকে এখানে বাইরে আলাদাভাবে ইউজ করা হচ্ছে। তাহলে ফার্স্ট ওয়ান আসো, ভ্যালু অফ দ্য ফার্ম। আমরা ফার্স্ট ওয়ান ডিটারমিন করব ভ্যালু অফ ফার্ম। সো ভি ইকুয়াল টু ইবিআইটি ভাগ কেও। এখন প্রশ্নে ইবিআইটি দেওয়া আছে 15 লাখ আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কেও দেওয়া আছে 12%। এটাকে লিখতে হবে ইন ডেসিমেল ফর্মে। তাহলে আসো যদি আমরা ডেসিমেল ফর্ম ইউজ করি, লিখলাম 0.12, ক্যালকুলেশন করলে ভ্যালু অফ ফার্ম এটা আসছে যে 1,25 লাখ। এখন আসো এই যে ভ্যালু অফ ফার্ম ভিটা বের হলো, এই ভি মানে কি এস প্লাস বি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ার প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট। এখন এটা হলো ভি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট। সো 2 নম্বরে বলছে ভ্যালু অফ স্টক, ভ্যালু অফ স্টক বা কমন শেয়ার, ভ্যালু অফ স্টক অর ভ্যালু অফ কমন শেয়ার। এখন তুমি কমন শেয়ার বাইর করো, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস বি, বি বলতে মার্কেট ভ্যালু অফ ডেট। এখন এই মার্কেট ভ্যালু অফ ডেট এটা প্রশ্নে দেওয়া আছে 50 লাখ, আর আমরা টোটাল ভ্যালু অফ ফার্ম অর্থাৎ বি প্লাস এস এটা মিলে পেয়েছি 1,25 লাখ, আর মার্কেট ভ্যালু অফ ডেট প্রশ্নে দেওয়া আছে 50 লাখ। সো তুমি বিয়োগ করো, তাতে তোমাদের বের হচ্ছে কত 75 লাখ। সো আমাদের ডিটারমিন হলো মার্কেট ভ্যালু অফ শেয়ার 75 লাখ। আশা করি আমরা এই দুটা বুঝতে পেরেছি। 3 নাম্বার রিকোয়ারমেন্টসে আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে মার্কেট প্রাইস অফ শেয়ার, সংক্ষেপে পি প্রাইস। এখন এই প্রাইস বের করা হবে যে মার্কেট ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। সো মার্কেট প্রাইস পার শেয়ার ইকুয়াল টু মার্কেট ভ্যালু অফ শেয়ার সংক্ষেপে এস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এখানে এটা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার বা নাম্বার অফ কমন শেয়ার, তুমি যেটাই বলো, অর্ডিনারি শেয়ার, কমন শেয়ার বা ভোটিং শেয়ার। ওকে, সো আমরা এখানে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার আর নাম্বার অফ কমন শেয়ারটাকে ইউজ করি। তাহলে আসো মার্কেট প্রাইস পার শেয়ার ইকুয়াল টু মার্কেট ভ্যালু অফ শেয়ার বাই নাম্বার অফ কমন শেয়ার। তাহলে আমাদের এস এটা বের হলো তোমার কত 75 লাখ ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, প্রশ্নে দেওয়া ছিল 60,000। সো ক্যালকুলেশন করলে 125 টাকা, এটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার। দেন এরপরে আমাদেরকে ডিটারমিন করতে বলছে আর্নিং পার শেয়ার। সো এখন আসো আমাদের আর্নিং পার শেয়ার আমরা কিভাবে ডিটারমিন করব। আর্নিং পার শেয়ার সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এখন আমরা নেট ইনকাম কিভাবে করি, ইবিআইটি থেকে আমরা লিখি ইবিআইটি লেস ইন্টারেস্ট ইকুয়াল টু ইবিটি, যদি প্রশ্নে ট্যাক্স থাকে লেস ট্যাক্স ইকুয়াল টু ইএটি বা নেট ইনকাম। কিন্তু এখানে মনে রাখবে যদি কখনো প্রশ্নে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড দেওয়া থাকে তখন ইপিএস এর সূত্র হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ কমন শেয়ার বা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। তখন আমরা বের করব ইবিআইটি লেস ইন্টারেস্ট ইকুয়াল টু ইবিটি লেস ট্যাক্স ইকুয়াল টু ইএটি লেস প্রেফার্ড স্টক ডিভিডেন্ড
সো বের হবে ইওএস, সেই ইওএস ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। কিন্তু আমার এই প্রশ্নে কোনো ট্যাক্স রেট দেওয়া নেই এবং কোনো প্রেফার্ড স্টক ডিভিডেন্ডও দেওয়া নেই। সো আমরা এই ক্ষেত্রে লিখবো ইবিআইটি লেস ইন্টারেস্ট, তাতে আমাদের নেট ইনকাম বা ইএটি এটা ডিটারমিন হবে। সো 15 লাখ মাইনাস 5 লাখ। এখন এই 5 লাখ কিভাবে বের হলো ইন্টারেস্ট? আমাদের প্রশ্নে লোন দেওয়া ছিল 50 লাখ 10% সুদে। সো 50 লাখ টাকার 10% এটা হলো 5 লাখ। 50 লাখ টাকার 10% হচ্ছে 5 লাখ, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু হবে 50 লাখ ইন্টু পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট 10%, তাতে আমাদের ডিটারমিন হলো 5 লাখ। সো 15 লাখ মাইনাস 5 লাখ ডিভাইডেড বাই 60,000 নাম্বার অফ শেয়ার। এখন তুমি ক্যালকুলেশন করো, তোমাদের এখানে বের হবে 16.67 টাকা, এটা ইপিএস। এরপরে আসো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, সংক্ষেপে কেই। এখন এই কেই সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ শেয়ার ইন্টু 100। সো আমাদের নেট ইনকাম আমরা এখান থেকে পেলাম 15 লাখ মাইনাস 5 লাখ সমান 10 লাখ ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ শেয়ার। এখন আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার 2 নাম্বার রিকোয়ারমেন্টসে ডিটারমিন করেছি 75 লাখ। তাহলে তুমি এখন কাজ করো ভাগ 75 লাখ ইন্টু 100। এই 100 তো হচ্ছে পার্সেন্টেজ ফরম্যাট করার জন্য। সো ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 13.33%। দেন লাস্ট ওয়ান যেটা বলছে ডিগ্রিজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। টোটাল ভ্যালু অফ ফার্মের ভিতরে ডেপ্টের পোর্শনটা কতটুকু, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজের মাত্রা। সো ডেপ্ট ডিএফএল ইকুয়াল টু ডেপ্ট ডিভাইডেড বাই ভ্যালু অফ ফার্ম ভি। সো প্রশ্নে ডেপ্ট দেওয়া আছে 50 লাখ ডিভাইডেড বাই ভ্যালু অফ ফার্ম আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টসে বের করেছিলাম 1 কোর 25 লাখ, তাতে আমাদের এখানে 0.4 টাইমস এটা বের হবে। তো আমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি। তোমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। এরপরে আসো আমরা আরেকটা প্রবলেম নিয়ে এবার আলোচনা করব। সো আসো আমি সেই অঙ্কটা তোমাদের জন্য উপস্থাপন করলাম যে দ্য টোটাল অ্যাসেটস টু বি এমপ্লয়েড বাই এবি লিমিটেড আর এস্টিমেটেড এট টাকা 50 লাখ। তাহলে তাদের টোটাল অ্যাসেট হচ্ছে 50 লাখ অ্যান্ড ইবিআইটি ইজ 10% অফ অ্যাসেটস এমপ্লয়েড। এই 50 লাখ টাকা 10% হবে ইবিআইটি। ইবিআইটি estimated at 10% of assets. এখন বলছে এবি লিমিটেড ওয়ান্টস টু প্ল্যান ইটস ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড দিস ফার্নিশড ইউ ফর দ্য ফলোইংস। যেখানে দেওয়া আছে ডেপ্ট, এখানে ইন লাখে দেওয়া আছে, অর্থাৎ টাকায় দেওয়া আছে, কেডি দেওয়া আছে এবং তার কেইগুলা দেওয়া আছে। তোমাকে বলছে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার ইফ ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইজ ইউজড। সো আমাকে এখান থেকে কেই নির্ণয় করতে হবে। এখানে যতটা সিচুয়েশন আছে প্রত্যেক সিচুয়েশনের কেই আমাকে নির্ণয় করতে হবে, কেও নির্ণয় করতে হবে। লাস্ট ওয়ান বলছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ইফ এমএম মডেল ইজ ইউজ দেয়ার ইজ নো ট্যাক্স। এখন এমএম অ্যাপ্রোচ অনুযায়ী দ্বিতীয় রিকোয়ারমেন্টসে বলছে কেই নির্ণয় করতে। সো আমরা ফার্স্ট ওয়ান ট্রেডিশনাল অ্যাপ্রোচের জন্য কেও নির্ণয় করব। এখন কেও সূত্র আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, ওয়েট ফর ডেপ্ট ইন্টু cost of debt plus weight for equity into cost of equity, এই সূত্র। কিন্তু এখানে তো ওয়েট দেওয়া নেই, তাহলে এখানে ইন অ্যামাউন্ট দেওয়া আছে। সো অ্যামাউন্ট যদি দেওয়া থাকে, টোটাল ক্যাপিটাল হচ্ছে তোমার 50 লাখ, তার মাঝে ডেপ্ট এত। সো আমার এখান থেকে আমরা ওয়েট বের করতে পারবো। অথবা আমাদের সূত্র আরেকটা আছে, সেটা হচ্ছে কেও ইকুয়াল টু কস্ট অফ ডেপ্ট ইন্টু বি বাই ভি প্লাস কস্ট অফ ইকুইটি ইন্টু এস বাই ভি। যদি অ্যামাউন্ট দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, কেও ইকুয়াল টু কেই ইন্টু এস বাই ভি প্লাস কেডি ইন্টু বি বাই ভি। এটা হচ্ছে অ্যামাউন্টের জন্য, অর্থাৎ এই অ্যামাউন্টের মাধ্যমে আমরা ওয়েটটা বের করতে পারি, এই অ্যামাউন্টের মাধ্যমে আমরা ওয়েটটা বের করতে পারি। তাহলে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন দেখো প্রশ্নে কেই অ্যাজ পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা সেটাই ইউজ করলাম। কেই এবং কেডি পার্সেন্টেজ ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা কেই এবং কেডি দুইটা পার্সেন্টেজ ফরম্যাটে শো করব।
কিন্তু ওয়েটটা ইন ডেসিমেল ফর্মে রাখতে হবে। সো আমার টোটাল আছে 50 লাখ, বি প্লাস ভি ইকুয়াল টু বি প্লাস এস, তাহলে ভি 50 লাখ, তাহলে বি যদি 0 হয় এস হবে 50, বি যদি 5 হয় এস হবে 45, এইভাবে। সো আমরা এখন এটার সলিউশনটা করতে যাই। দেখো কে 10% প্লাস ইনটু মার্কেট ভ্যালু অফ শেয়ার এস তোমার 50 ডিভাইডেড বাই ভ্যালু 50 প্লাস কেডি 0 ইনটু মার্কেট ভ্যালু অফ ডেট 0 এবং ভ্যালু অফ ফার্ম 50, তাতে আমাদের এখানে 10% বের হলো। এই ক্ষেত্রে যেহেতু কোনো প্রকার ঋণ নাই, তাই এই কেওটা আনলিভার্ড ফার্মের কেও, অর্থাৎ কেও ফর আনলিভার্ড, এটা ঋণবিহীন ফার্মের খরচ এটা। তাহলে ঠিক একইভাবে এখন কেও টু এর মধ্যে তোমার কেই দেওয়া ছিল 10.5 এবং মার্কেট ভ্যালু অফ দেওয়া ছিল, মার্কেট ভ্যালু অফ ডেট এটা ছিল 5 লাখ, তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা হবে 45 লাখ, ভ্যালু অফ ফার্ম 50 লাখ, প্লাস কস্ট অফ ডেট এটা হলো 5% ইনটু মার্কেট ভ্যালু অফ ডেট 5 লাখ, নিচে 50 লাখ, সো 9.95। দেন তৃতীয়টা কে ই হচ্ছে 11% এবং মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা হচ্ছে 40 লাখ, আর ভ্যালু অফ ফার্ম এটা হচ্ছে 50 লাখ। আর ডেট যেহেতু প্রশ্নে 10 লাখ দেওয়া ছিল, তাই মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা হলো 40 লাখ। উপরের বি এবং এস এই দুইটা যোগ করলে অবশ্যই নিচের এটার যোগফল সমান হবে, তাই এখানে 40 লাখ, তো এখানে 10 লাখ। এখন এইভাবে ক্যালকুলেশন করলে এটা 9.8। ঠিক একইভাবে তোমার এরপরে এইভাবে সবগুলো আমরা নির্ণয় করব, যেমন 35 লাখ এখানে 15 লাখ, সো দুইটা যোগ করলে 50 লাখ। আমরা কেউগুলা সব বের করলাম এইভাবে। এরপরে তোমাকে বলছে এটার অপটিমাম কোনটাতে হবে, তাহলে অপটিমাম হবে যার কস্ট সবচেয়ে কম। এখন আমরা এখান থেকে এই কস্টগুলো সবচেয়ে কম পেলাম সিচুয়েশন 4-এ 9.77, অন্যগুলোতে বেশি, তাই আমরা বলবো অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্সড ইজ সিচুয়েশন 4 হোয়ার ডেপ্ট ইউজ 15 লাখ অ্যান্ড ইকুইটি ইউজ 35 লাখ। এরপরে আসো অ্যাজাম্পশন অনুযায়ী তাদের কেইটা বের করতে বলছে। এখন এই কেই সমান কিউ আনলিভার্ড প্লাস কিউ আনলিভার্ড মাইনাস কেডি ইন্টু বি বাই এস। এখন এই কেউ আনলিভার্ড এটা হচ্ছে ঋণবিহীন ফার্মের খরচ। আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টস এর মধ্যে দেখলাম এই যে কেউ এটা আনলিভার্ড, কারণ এখানে কোনো ঋণ নাই, ঋণটা 0, তাই এটার খরচ হলো 10%। এখন এই 10% পরবর্তীতে আমরা কেউ আনলিভার্ডের জন্য ইউজ করব। তাহলে এখানে আমরা সিচুয়েশন 1-এ কেই বের করলাম 10% প্লাস 10% মাইনাস ডেপ্ট 0 কেডি 0 ইন্টু ডেপ্ট 0, সো মার্কেট ভ্যালু অফ শেয়ার 50, এইভাবে 10% বের হলো কেই পার সেকেন্ড। তাহলে আনলিভার্ড ফার্মে 10% প্লাস 10% মাইনাস কেডি 5% ইন্টু মার্কেট ভ্যালু অফ ডেপ্ট 5, সো শেয়ার 45। তাহলে এইভাবে আমরা সবগুলোর ক্যালকুলেশন করলাম। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। দেন এরপরে আমি আর একটা অঙ্ক নিয়ে শুরু করলাম, যেটা তোমাদের জন্য এখানে উপস্থাপন করলাম। এখানে বলা হচ্ছে যে ব্রাইট কোম্পানিজ এক্সপেক্টস perpetual earnings before interest and tax, that means EBIT দেওয়া আছে 5 lakh per year. The firms after tax all equity rates K for unlevered, you means unlevered, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ঋণ নাই, সেই ক্ষেত্রে এটা 12%, and the company is subject to corporate tax rate 35%. The pre-tax cost of debt মানে ট্যাক্সের পূর্বে খরচ হচ্ছে তোমার 9% পারে না, and the firm has 12 lakhs of debt, তাহলে ঋণ আছে 12 লাখ in its capital structure. এখন তোমাকে বলছে what is the bright value, তাহলে ব্রাইটটা এখানে প্রথমে ছিল আনলিভার্ড, তখন আমরা আনলিভার্ড ফার্মের ভ্যালু ডিটারমিন করব, যেটাকে আমরা বলবো ভ্যালু অফ আনলিভার্ড। এরপরে বলছে হোয়াট ইজ দ্য ব্রাইট কস্ট অফ ইকুইটি, এটা বলছে কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড, অর্থাৎ যখন এটা লিভার্ডে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ 12 লাখ টাকা যখন ঋণ নেয় সেই ক্ষেত্রে তার কস্ট অফ ইকুইটি কেইটা কত হয়। অ্যান্ড লাস্ট ওয়ান বলছে হোয়াট ইজ দ্য ব্রাইটস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এখন তার কেউটা কত এটা ডিটারমিন করতে বলছে। তাহলে আসো এখন আমরা যদি এটার সলিউশন করি, তাহলে দেখো আমি লিখলাম ভ্যালু অফ আনলিভার্ড। আনলিভার্ড ফার্মের ভ্যালু ডিটারমিন করতে হয় যখন ট্যাক্স থাকে, কর্পোরেট ট্যাক্স, তখন আমরা সূত্র লিখি
EBIT into 1 minus TC corporate tax divided by KE for unlevered. এখন এখানে KE, কারণ আমরা তো এর আগে পড়েছিলাম এখানে কেও, কারণ আনলিভার্ড ফার্মের কেও আর KE সেম, সো KE আনলিভার্ড ইকুয়াল টু কেও আনলিভার্ড। আমি এখানে যেটা ইউজ করি রেজাল্ট সেম। সো প্রশ্নে আনলিভার্ড ফার্মের KE দেওয়া ছিল 12%, তার মানে এটাই কেও, আর ট্যাক্স রেট 35%। সো আমরা যখন EBIT পেয়েছি 5 লাখ ইন্টু 1 মাইনাস 0.35 ডিভাইডেড বাই KE আনলিভার্ড 0.12, ক্যালকুলেশন করলে আমাদের 27,08,333 এটা ডিটারমিন হচ্ছে। দেন ভ্যালু অফ লিভার্ড, এখন তোমার ঋণযুক্ত ফার্মের ভ্যালু অফ লিভার্ড, এটা হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স ফর কর্পোরেট। সো ভ্যালু অফ আনলিভার্ড প্লাস ডেপ্ট ইন্টু টিসি। সো ডেপ্ট দেওয়া ছিল 12 লাখ ইন্টু 35%। যখন এটা ঋণযুক্ত ফার্ম হলো তখন এই ট্যাক্স অ্যাজাম্পশন বা ট্যাক্স রিবেটটুকু তোমার ভ্যালু অফ আনলিভার্ডের সাথে যোগ করলে ভ্যালু অফ লিভার্ড পাওয়া যাবে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। দেন 2 নম্বরে আমাদেরকে বলছে কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড এটা ডিটারমিন করতে। এখন এটা করার ক্ষেত্রে আমাদেরকে ভ্যালু অফ লিভার্ড আমরা এটা পেলাম, সো আমাদেরকে মার্কেট ভ্যালু অফ শেয়ার ফর লিভার্ড কোম্পানি এটা বের করতে হবে। এখন ভ্যালু অফ লিভার্ড আমরা পেয়েছি 31,28,333। এটা থেকে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বাদ দিলে তুমি মার্কেট ভ্যালু অফ শেয়ার ফর লিভার্ড ফার্ম পেয়ে যাবা। এখন কস্ট অফ ইকুইটি ফর লিভার্ড, এটা সূত্র হচ্ছে আনলিভার্ড ফার্মের খরচ মানে কেও প্লাস আনলিভার্ড ফার্মের কেও মাইনাস কেডি ইন্টু 1 মাইনাস টি, যদি ট্যাক্স থাকে তখন ট্যাক্স অ্যাডজাস্ট করে নিতে হবে, ইন্টু বি বাই এস ফর লিভার্ড ফার্ম। সো এখন আমরা এখানে করলাম কেও আনলিভার্ড এটা 12%, প্রশ্নে দেওয়া ছিল আনলিভার্ড ফার্মের কেও আর কেই সেম, যেহেতু কেই দেওয়া ছিল 12%, সো এটাই কেও 12%। দেন 12 minus 9 KD into 1 minus T divided by market value of debt 12 এবং market value of share 19,28,333, ক্যালকুলেশন করলে 13.21% আমরা এটা পাচ্ছি। এরপরে তারা বলছে কেও ফর লিভার্ড এটা ডিটারমিন করতে। সো লিভার্ড ফার্মের কেও হচ্ছে কস্ট অফ ইকুইটি ইন্টু বি বাই এস বাই ভি প্লাস কস্ট অফ ডেপ্ট ইন্টু বি বাই ভি, কিন্তু এখানে কেডিটা বিফোর ট্যাক্সে দেওয়া ছিল তাই এটাকে আফটার ট্যাক্সে রূপান্তর করতে হয়েছে। সো কেডি ইন্টু 1 মাইনাস টিসি এটা আফটার ট্যাক্স আমরা রূপান্তর করলাম। সো এখন আমরা ফিগারগুলো কাউন্ট করি। কেই এটা আমরা ডিটারমিন করলাম, যেহেতু কেও লিভার্ড তাই আমরা এই কেইটা লিভার্ডের জন্য ইউজ করব 13.21% ইন্টু এস 19,28,333 আর টোটাল ভ্যালু অফ ফার্ম ফর লিভার্ড 31,28,333 প্লাস 9 ইন্টু 1 মাইনাস টিসি ইন্টু হতে 12 লাখ বা 31,28,333, তাতে আমাদের রেজাল্ট বের হচ্ছে 10.39%। সো আমরা অ্যাজাম্পশনের সেকেন্ড প্রপোজিশনের এই অঙ্কটা কমপ্লিট করলাম। এটা অ্যাজাম্পশনের সেকেন্ড প্রপোজিশনের অঙ্ক। তাহলে আমরা মোটামুটি কিভাবে অঙ্ক সলভ করতে হয় সেটাও জানলাম। এই অঙ্কগুলো আমি খান অ্যান্ড জেনের বই এবং জেসি ভ্যান হর্নের বই ফলো করেই করি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট খান অ্যান্ড জেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জেসি ভ্যান হর্নের বই থেকে আমি দেখেছি। সো তোমরা এই বইগুলা ফলো করবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াশোনা চালিয়ে যাও। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ।